আসসালামু আলাইকুম। চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আর বলব না যে আশা করি সবাই ভালো আছেন। কারণ আমি জানি বাজারের এই ক্রান্তি লগ্নে আসলে বেশিরভাগ মানুষই ভালো নেই। তো আজকে আমি সেটা নিয়ে আসলে কথা বলার চেষ্টা করব যে এই ক্রান্তি লগ্নে আমাদের কি করা উচিত। তো আমি আজকের ভিডিওতে আসলে সাইকোলজিক্যাল কথা একটু বেশি বলবো। তো যেখানে আসলে কভার করার চেষ্টা করব যে বাজারে যাদের অলরেডি ইনভেস্টমেন্ট আছে তাদের কি করা উচিত এবং একই সাথে যারা বাজারে নতুন করে ইনভেস্ট করতে চায় তাদের আসলে কি করা উচিত। আজকে আমি অনেকগুলো ব্যাপার নিয়ে কথা বলবো বা অনেকগুলো পার্সপেক্টিভ থেকে ব্যাপারগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব। সো সেই হিসাবে ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে। আশা করব সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। শুরুতে বলে নিচ্ছি এই ভিডিওতে আমি কোনো স্টক সাজেশন করতেছি না, কোনো স্টক বাই বা সেল করার জন্য আমি কোনো সাজেশন দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। এটা জাস্ট লার্নিং বা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। তো প্রথমেই মূল আলোচনায় আসা যাক। ইন্ডেক্স আজকে 27 অক্টোবর 2024, তো এই টাইমে এসে ইন্ডেক্স আসলে 5,000-এর নিচে নেমে চলে এসেছে। তো এখানে দেখা গেল যে আমাদের জুন মাসে আসলে ইন্ডেক্স মোটামুটি 5,061 এই লেভেলে ছিল। তারপর যেটা হয়েছে যে কিছুটা বেড়েছে, এরপর আবার কমতেছিল, তারপর গত সরকারের একটা পতনের পরে 4 দিন টানা বাড়লো। এরপর আসলে কন্টিনিউয়াস ইন্ডেক্স আসলে পড়েই যাচ্ছে। এই অবস্থায় আসলে দেখা যাচ্ছে যে আমাদের ইন্ডেক্সের পতন কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে, কারণ এইখানে ক্যান্ডেল গুলা কিন্তু আসলে ধীরে ধীরে বড় হচ্ছে। সো এই হিসাবে আসলে অনেকেই মানসিক ভাবেও ভালো নেই। সো এই ভিডিওটা আসলে আপনাদেরকে একটু মানসিক ভাবে সাপোর্ট দেওয়ার জন্যই মেইনলি তৈরি করা। ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, আমাদের ফেসবুকে একটা ফেসবুক পেজ আছে, facebook.com/chartcanvas। তো এইখানে আপনারা চাইলে আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিংক দেয়া থাকবে। এছাড়াও আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে যেখানে আমরা চেষ্টা করি বিভিন্ন জিনিস আপনাদের সাথে ডিসকাস করার। সো এই গ্রুপটাতেও আপনারা জয়েন হয়ে যাবেন। এবার যদি ইন্ডেক্সের ব্যাপারটা কন্টিনিউ করি, সো এইখানে ইন্ডেক্স আসলে এইখানে একটা সাপোর্ট ছিল, আমরা দেখতেই পাচ্ছি 5,060-এর ঘরে। এই সাপোর্টটা ব্রেক করে যখন ইন্ডেক্স নিচে নেমে গেল, এখন সবাই আসলে নেক্সট সাপোর্ট কই হতে পারে এটা খোঁজার চেষ্টা করতেছে। বাট আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই। সো 25 তারিখে টিবিএসে একটা নিউজ ছিল যেখানে আসলে বলা হয়েছে যে ইন্ডেক্স থেকে আসলে আমাদের যে ডিএসই এক্স ইন্ডেক্স এইখান থেকে 83টা স্টক আসলে এক্সক্লুড করে রাখা হয়েছে। এবং এইখানে লঙ্কা বাংলা সিকিউরিটিজের বরাত দিয়ে একটা কথা বলা হয়েছে যে ওই 83টা স্টক যদি আমাদের ইন্ডেক্সে ইনক্লুডেড থাকতো, সেক্ষেত্রে আমাদের ইন্ডেক্স দাঁড়াতো আসলে 4,338-এ। সো বোঝাই যাচ্ছে যে আসলে থিওরিটিক্যালি 5,000, এই যে 57, এই যে লেভেলটা, এই লেভেলটা আসলে আমাদের ইন্ডেক্স অনেক আগেই ব্রেক করে ফেলেছে। তো এইখানে আমরা আসলে সাপোর্ট খুঁজবো বা এইখানে সাপোর্ট খুঁজবো, এটা আমার মনে হয় আসলে সমুচিত হবে না। কারণ আমাদের ইন্ডেক্স কিন্তু আসলে সেই 4,300 লেভেলে অলরেডি চলে এসেছে। তো যেটা ছিল এই জায়গায়, তো এখন আসলে এখানে সাপোর্ট খোঁজাখুঁজির কিছু নাই। আমি সেজন্য আসলে ইন্ডেক্স নিয়ে আলোচনা করব না বা ইন্ডেক্সে সাপোর্ট খোঁজার চেষ্টা করব না, কারণ আমার কাছে মনে হয় যে এটা পুরাটাই একটা বৃথা পরিশ্রম। কারণ ইন্ডেক্সে এখন সাপোর্ট খোঁজার আসলে এখন কিছু নাই, যেহেতু ইন্ডেক্স আসলে অ্যাকচুয়াল সিচুয়েশনটা রিফ্লেক্ট করতেছে না। তো আমি প্রথমেই আপনাদেরকে একটা পিকচার দেখাই। তো এই পিকচারটা 31 ডিসেম্বর 2020-এর একটা পিকচার। সো এখানে দেখা যাচ্ছে যে উইন্টার সেল দিচ্ছে কোনো একটা কোম্পানি, যেখানে 40% ডিসকাউন্ট ওই কোম্পানিটা দিচ্ছে, বাংলাদেশের একটা খুব পরিচিত কোম্পানি। এখন কথা হলো যে 31 ডিসেম্বর মানে আসলে জানুয়ারি মাস যখন চলে আসে, তো এরা বলতেছে যে জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হবে। তো জানুয়ারি মাসে তো আসলে বাংলাদেশে বা আমাদের দেশে তো আসলে শীতই থাকে না, সেখানে এরা 40% ডিসকাউন্ট দিচ্ছে। তো এই ব্যাপারটা আসলে কি? তো একই সাথে এইখানে আরেকটা কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে যারা অগাস্ট মাসে এইখানে বোঝা যাচ্ছে যে সামারের যে ড্রেসগুলা এগুলাতে তারা ডিসকাউন্ট দিচ্ছে। তো এরা বলতেছে 30%, 50%, 70% অফ। তো এই টাইমে আসলে তো আমার অগাস্টে তো আসলে আস্তে আস্তে শীতকাল আসা শুরু হয়ে যায়, আমি তখন সামারের ড্রেস দিয়ে কি করব? তো এই দুইটা পিকচার এই জন্যই দেখানো আসলে মার্কেটে আমরা যদি জাস্ট নর্মাল মার্কেট হিসাবে চিন্তা করি, এই যে শপিং করার জন্য যে মার্কেট, তো এখানে দেখতে পাচ্ছি যে এই যে যখন আমার আসলে এটা পারফেক্ট টাইম না, তখন কিন্তু আমার ডিসকাউন্টটা চলতেছে। তো আমরা হয়তো তখন যদি এই যে ডিসকাউন্টে যদি এই প্রোডাক্টটা কিনতে পারি, হয়তো আমরা একটা উইন ডিলে থাকতে পারবো। তো আমি বলবো যে স্টক মার্কেটও আসলে এখন একটা সেল চলতেছে। এখন এই যে এইখানে যদি আপনি শীতের পোশাকটা যদি
কিনে রাখেন, ধরেন এই যে 1 তারিখে বা 2 তারিখে 5 তারিখে গিয়ে আপনি কিনলেন জানুয়ারি মাসে, আপনি তো ওই বছর আসলে পড়তে পারবেন না এই শীতের পোশাকটা। আপনি 40% ডিসকাউন্টে কিনলেন, এইখানে সামারের ড্রেসটা কিনলেন আপনি 50 বা 70% ডিসকাউন্টে, সো আপনি তো এই ড্রেসটা এই বছর পড়তে পারবেন না। বাট আপনি যদি পরের বছর এটা পরেন, সো সেম ড্রেসটা, যে ড্রেসটা হয়তো আপনাকে 100 টাকায় বা 1000 টাকায় কিনতে হতো, ওই ড্রেসটা হয়তো আপনি সেক্ষেত্রে 600 টাকাতে, 1000 টাকারটা 600 টাকাতে এখন কিনতে পারতেছেন। সো আপনি 40% ডিসকাউন্ট পাচ্ছেন। এবং এই যে এইটাকে আপনি ইউটিলাইজ করতে হলে আপনাকে 1 বছর ওয়েট করতে হবে। সো এইখানেই আসলে গেমটা, বা এইখানে এই ব্যাপারটা আমি বলবো যে এখন স্টক মার্কেটও ফ্ল্যাশ সেল চলতেছে। সো আপনি যদি এই সেলের বেনিফিটটা যদি নিতে চান, তাহলে আপনাকে হয়তো কিছুদিন ওয়েট করতে হবে, যখন আপনি এই সেলের বেনিফিটটা নিতে পারবেন। সরি, অডিও ইস্যুর কারণে আসলে আমাদের মাঝখানের এই পার্টটুকু আবার রেকর্ড করতে হচ্ছে। এই ক্ষেত্রে আপনি যদি আসলে সেলের বেনিফিটটা যদি নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ড্রেসটা কিনে পরবর্তী বছরের জন্য ওয়েট করতে হবে, এবং তখনই কিন্তু আপনি সেটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারবেন। সেম জিনিস কিন্তু আসলে শেয়ার বাজারের ক্ষেত্রেও আসলে এখন প্রযোজ্য। আপনি এখন একটা স্টক কিনে সেটা হয়তো 1 বছর 2 বছর বা 2-3 বছর যদি আপনি হোল্ড করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই যে ফ্ল্যাশ সেল চলতেছে ওইটার বেনিফিটটা পাবেন। কারণ আজকে হয়তো আপনি স্টকটা কিনলে সেটা কমে যাওয়ার চান্স থাকবে আগামীকাল বা পরশুদিন, বাট আপনি যদি 1 বছর পরে বা 2 বছর পরে চিন্তা করেন, এবং আপনার স্টকটা যদি ভালো স্টক হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই রিটার্নটা, কাঙ্ক্ষিত রিটার্নটা কিন্তু আপনি পাবেন। আর এই ক্ষেত্রে পোশাকের চাইতে স্টকটা কিন্তু অন্যরকম, কারণ এইখানে যে পোশাকগুলা সেল করা হবে বা এই ক্যাম্পেইনে যে পোশাকগুলা সেল করা হবে, এগুলা কিন্তু আসলে তারা ফুল সিজনে সেল করার পরে যেই পোশাকগুলা থেকে গিয়েছে ওইগুলা তারা ফ্ল্যাশ সেলে সেল করে দিচ্ছে। বাট স্টকের ক্ষেত্রে আপনি 6 মাস আগে যে স্টকটা, বা 6 মাস আগে ভালো যে কোম্পানিটা আসলে যেই জায়গায় ছিল, তার ফান্ডামেন্টালস যেটা যদি না চেঞ্জ হয়ে থাকে, বাট মার্কেট সেন্টিমেন্টের কারণে তার দাম কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেম স্টকটাই আসলে কম দামে কিনতে পারতেছেন। সো পোশাকের চাইতে কিন্তু আপনার সেক্ষেত্রে স্টকে প্রফিট করার চান্স আরো বেশি থাকবে। তো এবার আমরা আরেকটা সিনারিওতে আসি, এটা ল্যান্ড সেল বা জমি বিক্রির একটা সিনারিও। সো এইখানে আমি আপনাকে দুইটা সিনারিও দেব। ফার্স্ট সিনারিওতে আপনার কাছে একজন জমি বিক্রি করতে চাচ্ছে, তার খুব ইমিডিয়েট একটা কাজে টাকার প্রয়োজন, এবং সে অনেক কম দামে আপনার কাছে জমিটা বিক্রি করে দিতে চাচ্ছে। এখন আপনার কাছে কিন্তু জমিটা কেনার মতো টাকা আছে, এখন আপনি কি এই জমিটা কিনবেন কি কিনবেন না? এক। আর 2 নম্বর সিনারিও হলো যে একটা এরিয়া, ওই এরিয়াতে কলকারখানা বা ইন্ডাস্ট্রি ছিল প্রচুর, বাট সরকার এখন বলে দিল যে না, এই এরিয়াতে আর কোনো ইন্ডাস্ট্রি থাকতে পারবে না, নতুন করে কোনো ইন্ডাস্ট্রি তো হতে পারবেই না, প্লাস এক্সিস্টিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলাকেও সরিয়ে নিতে হবে। সো এখন ওইখানে যে জমির মালিক, সে আপনার কাছে আসলো যে না, অল্প কিছুদিন আগে বা 1 সপ্তাহ আগে আমার জমিটার যেই দাম ছিল, এখন তার চাইতে কম দামে আমি আপনার কাছে জমিটা সেল করে দিব। সো এই সিনারিওতে আপনি কি জমিটা কিনবেন কিনা? তো এই ক্ষেত্রে দুইটা সিনারিওতেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের পূর্বের বা 1 সপ্তাহ আগের তুলনায় ওই সময়ে বা আমাদেরকে যখন জমিটা অফার করা হলো তখন কিন্তু দাম কমে আছে। সো আমরা জমিটা দুই ক্ষেত্রেই বা দুইটা সিনারিওতেই নিব কিনা? তো স্টকের ক্ষেত্রেও আপনার কিন্তু এই ব্যাপারটা আছে যে আপনি যে স্টকটা নেবেন সেটার দাম কমে গেছে দেখেই যে সেটাকে আপনাকে নিতেই হবে এরকম না। অনেকেই বলে থাকেন যে হ্যাঁ, এই স্টকটা 6 মাস আগেও 300 টাকায় ছিল, এখন 30 টাকায় চলে এসেছে, আবার 300 টাকায় যাবে। তো এটা কিন্তু সবসময় নাও হতে পারে, কারণ এই স্টকটা 300 টাকায় কেন গিয়েছে বা সেটার জন্য এনাফ ফান্ডামেন্টালস ডেটা ছিল কিনা বা এনাফ ফাইন্যান্সিয়াল ডেটা ছিল কিনা, সেটাও আপনাকে দেখতে হবে। এখন একটা গ্যামলিং এর স্টক যদি 30 টাকা থেকে 300 টাকায় গিয়ে থাকে, সেটা আবার 30 টাকায় চলে এসেছে, তখন আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন না যে এটা আবার 300 টাকায় যাবে। বাট একটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টক যদি 300 টাকা থেকে কমে 250 টাকা বা 200 টাকায়ও চলে আসে, সেটা কিন্তু মার্কেটের সেন্টিমেন্টের কারণে এসেছে। ওই যে টাকা প্রয়োজন ওই ব্যাপারটার মতোই, যে কেউ হয়তো ফুড সেল করতেছে বা কারো মার্জিন কল চলতেছে। সো মার্জিন কল, সে মার্জিন কল থেকে বাঁচার জন্য অথবা হাউসগুলা মার্জিন কলটাকে এক্সিকিউট করার জন্য তার টাকার প্রয়োজনে এই স্টকটা, ভালো স্টকটা সেল করে দিচ্ছে। তো এই স্টকটা কিন্তু মার্কেটের যখন সেন্টিমেন্ট ভালো হবে, ওই 200 টাকার বা 250 টাকার যে ফান্ডামেন্টালি স্ট্রং স্টকটা, এটা কিন্তু আবার ওই জায়গায় অথবা এর আশেপাশে যাবে। তো আপনাকে কিন্তু এটা বুঝতে হবে যে ওই জমির মতোই আসলে, যে কোন জমিটা দাম কমার পরে কেনা যাবে আর কোন জমিটা কেনা যাবে না। এই সেম জিনিস কিন্তু আপনাকে স্টকের ক্ষেত্রেও চিন্তা করতে হবে, যে দাম কমে গিয়েছে দেখেই যে আমি কিনবো, ব্যাপারটা ওরকম না। বাট
দাম কমলে কেন কেনা উচিত এবং কোন স্টকটাকে কেনা উচিত সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এখন এইখানে একটা কথা বলে রাখি, সেটা হলো যে অনেকেই বলবেন যে আসলে ল্যান্ড বা জমির সাথে আসলে স্টকের কোনো তুলনা হয় না। কারণ হলো অনেকেই বলবেন যে হ্যাঁ, শেয়ার বাজারে অনেকেই ফকির হয়েছেন, বাট জমি কিনে তো কেউ কখনো ফকির হন নাই। আমি বলবো যে আসলে এটা পুরোপুরি সত্য কথা না। কারণ আমাদের দেশে জমি কিনে বা প্রতারিত হয়েছেন এরকম কিন্তু অনেকেই আছে, যে হ্যাঁ, জমি হয়তো জমিটা মালিক না, অন্য কেউ জমিটা সেল করে দিছে। সো জমি কিনে প্রতারিত হইছেন এরকম কিন্তু অনেক আছে। বাট আমরা জমি কেনার আগে যেই পরিমাণ অ্যানালাইসিস বা ইনভেস্টিগেশন করি, ওই পরিমাণ অ্যানালাইসিস বা ইনভেস্টিগেশন হয়তো আমরা শেয়ার কেনার ক্ষেত্রে করি না, বা ওই পরিমাণ সাবধানতা হয়তো আমরা অবলম্বন করি না। আমরা জানি যে আমাকে কয়েকজন বলছে যে এই শেয়ারটার দাম বেড়ে যাবে, এটা 30 টাকা থেকে 300 টাকা চলে যাবে, সো এবার এই শেয়ারটা কেনো। এবার আমরা এটা একবারও চিন্তা করি না যে না, এটা আসলে কেন যাবে বা যাওয়ার পেছনে কোনো রিজন আছে কিনা। হ্যাঁ, আমরা রিজন হিসাবে মনে করি যে মার্কেটে গ্যাম্বলাররা এই স্টকটা কিনতেছে এই জন্য যাবে। এখন এই জন্য যে যায় না ব্যাপারটা এরকম না, বাট সেই 300 টাকায় গিয়ে ওই গ্যাম্বলার কিন্তু এই স্টকটাকে ডাম্প করবে। সো হতে পারে যে আমিও কিন্তু সেই ডাম্পিং এর শিকার হতে পারি। আমি কেন আসলে এই কাজটা করতে যাব, যেখানে আমি জমি বা অন্য কোনো ইনভেস্টমেন্টে অনেক চিন্তা ভাবনা করে ইনভেস্ট করি, বাট আমরা শেয়ার বাজারে আসলেই চিন্তা ভাবনা করে ইনভেস্ট করি না। এবার আমরা একটা কোটেশন দেখে নেব। তো এই কোটেশনটা ওয়ারেন বাফেটের। তো উনি বলতেছেন যে আসলে মিস্টার মার্কেট বা আমাদের যে মার্কেট, তাকে উনি বলতেছেন যে একটা সাইকো। সো উনি বলতেছেন যে এই সাইকো কোনো কোনো দিন অনেক এনথুয়াস্ট হয়ে যায় বা অনেক অপটিমিস্টিক হয়ে যায়, আবার কোনো কোনো দিন অনেক ডিপ্রেসড বা অনেক পেসিমিস্টিক হয়ে যায়। তো আপনার কাজ কি? আপনার কাজ হলো এই লোক যখন অনেক ডিপ্রেসড বা পেসিমিস্টিক হয়ে যায় তখন আপনি তার কাছ থেকে কিনবেন যে কোনো কিছু, আর যখন সে অনেক অপটিমিস্টিক হয়ে যাবে তখন তার কাছে আপনি সেল দিয়ে দিবেন। তো ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম যে এখন আমাদের মার্কেট অনেক ডিপ্রেসড, যে না আর কোনোদিন ভালো হবে না, সো এখনই কিন্তু আপনার বাইং টাইম। এবং মার্কেট যখন অনেক উঠে যাবে যে হ্যাঁ এইবার তো চলে যাচ্ছে 12,000 ইন্ডেক্স, তো তখন হবে আপনার সেলিং টাইম। সো আমি বলতেছি যে এখন মার্কেট ডিপ্রেসড, এখন আপনার বাইং টাইম। সো এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে আমি তাহলে এখন কি কিনবো। সো আমি প্রথমে বলবো যে আপনার কাছে যদি এখন টাকা থাকে, সেই ক্ষেত্রে আপনার কাছে একটা অপশন হতে পারে ট্রেজারি বন্ড। সো আপনি চাইলে কিছু টাকা ট্রেজারি বন্ডে ইনভেস্ট করতে পারেন। কারণ ট্রেজারি বন্ডের ইল্ড আমরা দেখতে পাচ্ছি যে এইখানে 15 বছরের যে ইল্ড সেটা কিন্তু 12.7% বা অলমোস্ট 13%-এর মতো। সো এটা যদি যখন কমা শুরু করবে তখন কিন্তু আপনার এখান থেকে ক্যাপিটাল গেইন হওয়ারও একটা চান্স থাকে। বাট অনেকেই ইন্টারেস্ট বেসড ইনকামে যেতে চান না বা স্টক মার্কেটের বাইরে যেতে চান না, তাদের জন্য বলবো। বাট যাদের এগুলা নিয়ে কোনো সমস্যা নাই, তারা চাইলে আপনার পোর্টফোলিওর একটা অংশ বা আপনি যে নতুন টাকাটা ইনভেস্ট করতে চান সেই টাকার একটা অংশ আপনি ট্রেজারি বন্ডে ইনভেস্ট করতে পারেন। এরপর আসি স্টক মার্কেটের ক্ষেত্রে। সো স্টক মার্কেটে আমি পার্সোনালি মনে করি আসলে যে কোনো ডাউন টাইমে সবচেয়ে ভালো হলো আসলে মিউচুয়াল ফান্ড কেনা। কারণ কি? কারণ ধরেন আমি আজকে কোনো একটা স্টক যখন মার্কেট বা মিস্টার মার্কেট যখন কমে যাচ্ছে তখন আমি দেখলাম যে আমার কেনা কোনো একটা স্টক কমে যাচ্ছে বা কমে গিয়েছে, তো আমি এটাকে আরো এভারেজ ডাউন করলাম। বাট আমি কিন্তু একটা স্টকে এভারেজ ডাউন করতেছি এবং আমি জানি না যে মিস্টার মার্কেট এই লোকটার মুড কবে ঠিক হবে, কবে পেসিমিস্টিক থেকে অপটিমিস্টিক হবে। সো আমি একটা স্টকে এভারেজ করতে থাকলাম, সেটা কিন্তু আসলে খুব ভালো সলিউশন হবে না, কারণ আমি জানি না যে এই স্টকটা আসলে কত নিচে চলে যাবে। ওভারঅল মার্কেট ঘুরে গেলেও আমার এই স্টকটা কোনো ওভারঅল রিয়াকশন দেখাবে কিনা সেটাও কিন্তু আমি জানি না। সেক্ষেত্রে কিন্তু আসলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা একটা ভালো সলিউশন হতে পারে, কারণ তাদের একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও থাকে এবং আপনি কিন্তু মিউচুয়াল ফান্ড কেনার মাধ্যমে আপনি কিন্তু তার ওই পোর্টফোলিওটার একটা পার্ট হয়ে গেলেন। সো এটা কিন্তু একটা ভালো মাধ্যম হতে পারে যে আপনি ডাইভার্সিফাইড একটা পোর্টফোলিওতে ইনভেস্ট করতেছেন, যেখানে পুরো মার্কেট পড়তেছে এবং পুরো মার্কেটের বা তার পোর্টফোলিওর যেই স্টকগুলো আছে এর মধ্যে কোনো একটা স্টকই যদি আবার উঠে আপনি কিন্তু সেটার বেনিফিটও পাবেন। তো এই ক্ষেত্রে আমি বলবো মার্কেট যখন পড়তে থাকে তখন আমার পার্সোনালি মনে হয় যে মিউচুয়াল ফান্ড কেনাটা একটা ভালো ডিসিশন হতে পারে। সো এবার মিউচুয়াল ফান্ডের ব্যাপারে যদি বলি, মিউচুয়াল ফান্ড আসলে দুই ধরনের হয়, ওপেন এন্ড এবং ক্লোজ এন্ড। সো ওপেন এন্ড যে ফান্ডগুলা, ওই ফান্ডগুলাতে আপনি ওই মিউচুয়াল ফান্ডটার এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু যা থাকে ওই প্রাইসে আপনি কিন্তু ওই স্টকটাকে কেনা বেচা করতে পারবেন। কারণ এই মিউচুয়াল ফান্ডটা আসলে স্টক মার্কেটে ডিরেক্টলি ট্রেড হয় না, আপনি এটাকে তাদের যে অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম বা কোম্পানিটা আছে তাদের কাছ থেকে ডিরেক্টলি কিনতে হবে। তো আজকে আমরা ওপেন এন্ড এবং ক্লোজ এন্ড দুইটা মিউচুয়াল ফান্ড নিয়ে একটু আলোচনা করব। তো আমরা প্রথমেই আসি ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড। তো আমরা এখানে একটা নিউজ অ্যাড করেছি যেটা 2022 সালের একটা নিউজ। সো 2022 সালে আসলে এইখানে
10টা বেস্ট পারফর্মিং ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, যার মধ্যে দেখা যাচ্ছে যে লঙ্কা বাংলার গ্র্যাচুইটি অপরচুনিটি ফান্ড, যার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হলো লঙ্কা বাংলা। সো এরা কিন্তু 2022 সালে রিটার্ন দিয়েছিল 26.7%। আর সেকেন্ড ছিল ক্যাপিটেক পদ্মা, এরা 21% রিটার্ন দিয়েছে। এখানে যদি আমরা একদম লাস্ট যেটা আছে এটাকে যদি দেখি, এমটিবি ইউনিট ফান্ড, সো এই এমটিবি ইউনিট ফান্ড কিন্তু 2022 সালে 11.9% রিটার্ন দিয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে 2022 সালে তারা কিন্তু 10টা কোম্পানি ডাবল ডিজিটের রিটার্ন জেনারেট করতে পেরেছে। এখানে বেশ কিছু ভালো ভালো ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের নাম আছে। আপনি চাইলে এখানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, তাদের সাথে যোগাযোগ করে যে কোনো একটার সাথে যোগাযোগ করে তাদের ডেটাটা নিয়ে আপনি তাদের ডেটা দেখতে পারেন যে তারা আসলে ওভার দ্য টাইম কেমন রিটার্ন জেনারেট করেছে। সেক্ষেত্রে আপনি কিন্তু এই মিউচুয়াল ফান্ডগুলোকে তাদের এনএভি তে আপনি বাই বা সেল করতে পারবেন। তো আপনি চাইলে এখন থেকে যে কোনো একটা ভালো মিউচুয়াল ফান্ড চুজ করে সেটাতে আপনি এন্ট্রি নেওয়া শুরু করতে পারেন, এবং এটার ফলে যেটা হবে যে মার্কেট কমলে আপনার কিন্তু এনএফি কমবে এবং আপনি কম দামে কেনার সুযোগ পাবেন। তখন আবার মার্কেট যদি বা তাদের যে পোর্টফোলিও আছে, সো পোর্টফোলিওতে যে স্টকগুলো আছে এর মধ্যে কোনোটা রিটার্ন জেনারেট করলেই কিন্তু আপনার এনএভিতেও সেটার একটা রিফ্লেকশন পড়বে, যেটার মাধ্যমে আপনি মিশ্র মার্কেটের মুড যদি ভালো হয়ে যায় সেটার বেনিফিটটা কিন্তু আপনি দ্রুত পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং একই সাথে আপনার পোর্টফোলিওটা কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড হবে, কারণ এই ফান্ডগুলো কিন্তু এক্সপার্ট ফান্ড ম্যানেজাররা পরিচালনা করে থাকেন। তো এরপর আমি একটা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো। সো এটা এসিএমএল, ইসলামী ব্যাংক শরিয়া ফান্ড। সো এটা একটা শরিয়া ফান্ড, যারা শরিয়া ইনভেস্টমেন্ট বা হালাল ইনভেস্টমেন্ট করতে চান তারাও চাইলে এটাতে ইনভেস্ট করতে পারবেন। সো এই ফান্ডটাকে আমি কেন সিলেক্ট করলাম সেটাতে আমি আসলে একটু পরে আসতেছি। সো এই স্টকটার যদি দেখি যে এদের এনএভি যেটা দেখাচ্ছে এখানে আসলে 9.6, বাট এই মিউচুয়াল ফান্ডটার প্রাইস 5 টাকা 90 পয়সা। দ্যাট মিনস এইখানে কিন্তু একটা মোটামুটি হিউজ একটা গ্যাপ আছে তার এনএভি এবং তার মার্কেট প্রাইসের মধ্যে। তো এবার আসি এই মিউচুয়াল ফান্ডটাকে আমি কেন সিলেক্ট করেছি। বাজারে যতগুলো মিউচুয়াল ফান্ড আছে আমি কিন্তু সবগুলারই পোর্টফোলিও মোটামুটি দেখার চেষ্টা করেছি। তো এই এসিএমএল তাদের পোর্টফোলিওটাকে আমার মোটামুটি লেজিট মনে হয়েছে, এবং একই সাথে এটা যেহেতু একটা শরিয়া ফান্ড, তো এইখানে আসলে সবাই ইনভেস্ট করতে পারবে, সেজন্যই আমি এটাকে চুজ করেছি। সো আমি যদি এদের পোর্টফোলিওটা দেখাই এখানে দেখতে পাবেন যে তারা কিন্তু মোটামুটি ভালো কোম্পানিতে ইনভেস্টেড। বাটাসু, বিএসসি পিএলসি, বেক্সিমকো ফার্মা, জিপি, হাইডেলবার্গ, ইসলামী ব্যাংক, লিন্ডেবিডি, ম্যারিকো, এমজিএলবিডি, অলিম্পিক, আরএকে সিরামিক, রেনেটা, শাহজালাল ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ইউপিজিডিসিএল, বার্জার পেইন্ট এবং লাফার্জ হোলসিম এবং জিআইবি, ইউনিলিভার আর বেস্ট হোল্ডিংস। আমার ধারণা বেস্ট হোল্ডিংটা তাদের আইপিওতে পাওয়া শেয়ার। এছাড়াও তাদের কিন্তু পোর্টফোলিওতে এই যে শাহজালাল ইসলামী ব্যাংক আর জিআইবি ছাড়া কিন্তু খারাপ কোনো স্টক কিন্তু নাই। সেজন্যই আসলে এই মিউচুয়াল ফান্ডটাকে আমি চুজ করেছি। এবং একই সাথে তাদের যেই এনএভি, এনএভি কিন্তু 9 টাকা 60 পয়সা। তো এইখানে আপনি যদি 5 টাকা 90 পয়সায় কিনতে পারেন এবং তার এনএভিতে যদি আপনি সেল দিতে পারেন, বেশি কিছু লাগবে না, সেখানে কিন্তু আপনি 60% প্লাস প্রফিট করার একটা সুযোগ কিন্তু আপনার জন্য থেকে যায়। তো এই জন্যই আসলে আমি এই স্টকটাকে চুজ করেছি। এছাড়াও যদি আমি এর টেকনিক্যাল ডেটাও যদি দেখি, এই স্টকটা কিন্তু দেখা যাচ্ছে যে তার মোটামুটি অল টাইম লো এর দিকের একটা পজিশনে আছে, সো অনেক নিচের দিকে আছে। এবং এটার যদি আমি আপসাইডটা দেখি, আপসাইডে এটা কিন্তু 14 টাকায় বেশ কয়েকবারে গিয়েছে। সো এটাতে কিন্তু আমরা 14 টাকা এক্সপেক্ট করতেছি না, বাট 9.5 বা 10 টাকা হলেই কিন্তু আমাদের খুব ভালো পরিমাণ একটা রিটার্ন এই স্টকটা থেকে বা এই মিউচুয়াল ফান্ডটা থেকে চলে আসার একটা পসিবিলিটি থাকে। ভিডিও শেষ করার আগে আমি একটা কথা বলে নিচ্ছি যে আপনারা আমাদের এই গ্রুপটাতে আপনারা জয়েন করে নেবেন, যারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আছেন তারা এই গ্রুপটাতে জয়েন করে নেবেন। কারণ আমরা দেখতে পাই ফেসবুকে আসলে প্রচুর পরিমাণে গ্রুপ আছে, কিন্তু কোনোটাতে আসলে সেভাবে ভ্যালু ইনভেস্টিং বা ফান্ডামেন্টাল স্টকে ইনভেস্টিং নিয়ে কথা বলা হয় না। আমরা চাই আমাদের এই গ্রুপটা সেই ধরনের একটা প্ল্যাটফর্ম হোক যেখানে আসলে ভ্যালু ইনভেস্টররা এসে কথা বলতে পারবে বা একজন আরেকজনের সাথে মতামত শেয়ার করতে পারবে। তো আপনারাও যদি চান যে আমাদের বাজারে ভ্যালু ইনভেস্টরদের ভয়েস আরো স্ট্রং হোক, সেক্ষেত্রে আপনারা আমাদের এই গ্রুপে জয়েন করে আমাদের এই জার্নিতে একজন কন্ট্রিবিউটর হতে পারেন। এই ছিল আমাদের আজকের ওভারঅল ভিডিও। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা কমেন্টে জানাবেন নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।